মাছেরও যে কত নাম হয়। এই মাছটাকে দেখে সবাই তো ভাববেন ট্যাংরা মাছ, কারণ এটাই বইয়ের ভাষা। কিন্তু এই মাছটা ট্যাংরা মাছ হলেও এক একজন এক এক নামে চিনে থাকেন। আমরা যেমন এটাকে গুলা মাছ বলি, আবার একদম আঞ্চলিক ভাষায় এই মাছটাকে বলা হয় গুল্লা মাছ বা খাল্লগুলা। মানে এই মাছটা খালে পাওয়া যায়, তাই এর নাম হচ্ছে খাল্লগুলা। এই নামটা কে কে শুনেছেন? হাসবেন না কিন্তু প্লিজ, জানাবেন অবশ্যই। ছেলেকে মাদ্রাসা থেকে আনার পথে দেখলাম মাদ্রাসার সামনে মাছটা বিক্রি করছে। মাছটা তরতাজা মনে হলো, একদম দেশি মাছ, কোনো রকম বরফ দেওয়া নাই, ফ্রোজেন না, যার কারণে আমার কাছে মনে হলো একটু মাছ নিয়ে আসি। হাফ কেজি মাছ নিয়ে এসে সাথে সাথে সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কাটতে খুব বেশি কষ্ট না হলেও পরিষ্কার করতে যথেষ্ট পরিমাণে কষ্ট আছে। তো কষ্ট হলেও কিন্তু এই মাছে যেহেতু কোনো খারাপ কিছু নেই, সাথে খালের মাছ বা সমুদ্রের মাছ, কোনো রকম ফ্রোজেন করাও না, তাই এটা শরীরের জন্য অনেকটা ভালো হবে, তাই নিজের কষ্ট হবে জেনেও নিয়ে এসেছি। তারপরে এনে তো এখন রান্না শুরু করে দেবো। ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে প্রথমে তেল গরম করে সেখানে আমি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর ঝালের জন্য দিলাম লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনও দিবেন। আমি যেহেতু গোলমরিচ, লাল মরিচ এবং কাঁচামরিচ সবই দিব, তাই সব কিছু একটু পরিমাণ মতো কম কম করে দিয়েছি। হাফ কেজি মাছের জন্য যা যা লাগে। আর লবণটা কিন্তু আমি টমেটো পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ একটু লাল লাল হয়ে গিয়েছে বেশি, ওই এক কাজ করতে গিয়ে আরেক কাজ করলে যা হয় আর কি। যাই হোক, টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে গিয়েছে, সামান্য পানি দিয়ে আরও কষিয়ে নিয়েছি। তারপরে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখনকার মরিচগুলো এত ঝাল, তাই খুব একটা বেশি দেওয়া যায় না, দুইটাই মাত্র দিয়েছি। মশলা যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল উঠে গিয়েছে, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মাছটা কিন্তু আবার খুব সহজে ভেঙে যাবে না, এটা রান্না করতে করতে আরও শক্ত হয়ে যায়। যেমন রান্না করতে করতে আমরা বুঝি কোন মাছটা একটু আলতো হাতে নাড়তে হয়, ভেঙে যায়, আবার কোন মাছটা একটু খুন্তি দিয়েও নাড়াচাড়া করা যায় কিন্তু ভাঙে না, সেটা কিন্তু রান্না করতে করতেই বোঝা যায়। যাই হোক, মাছটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখেন মাছ থেকে এবং মশলা থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি দেইনি, এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিব। মাছগুলো যদিও ছোট, তারপরেও কিন্তু একদম তরতাজা ছিল দেখেই নিয়ে আসা। এখন নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাবো, খুব ভালো করে কষাবো যেন মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। আরও কিছুক্ষণ কষানোর পরে ঝোল যেমন একদম টেনে গিয়েছে, মশলা পুড়ে যাবে, তার আগে আমি কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। খুব বেশি দেইনি, 1 কাপের চেয়ে কম পানি দিয়েছি। এর চেয়ে বেশি পানি কিন্তু লাগবে না, কারণ আমি যেই পরিমাণ মিডিয়াম আছে মাছটা কষিয়েছি এতেই কিন্তু রান্না হয়ে গিয়েছে। ছোটো মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। তারপরে আমি এখানে প্রায় 10-11টা মাছের মধ্যে ডিম হয়েছে, সেম ডিমগুলো আলাদা করে ধুয়ে রেখেছিলাম, সেটা এক পাশে দিয়ে দিয়েছি। যদি একসাথে আমি কষাতাম তাহলে ডিমগুলো ভেঙে তরকারির ঝোলটা নষ্ট হয়ে যেত। আর এই এক পাশে দিয়ে দেওয়ার কারণে ডিমটা এক পাশে রান্না হয়ে যাবে আর মাছটাও রান্না হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম, ঝোলটা মোটামুটি একদম গায়ে মাখা মাখা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন ডিমগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই ডিমটা খেতে কী যে মজা, যারা ট্যাংরা মাছের বা গোলা মাছের ডিম খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন। শিং মাছের ডিমটাও কিন্তু এরকম মজা। রান্না আমার একদমই শেষ, নামিয়ে পরিবেশন করার পালা। আজকের এই দেশীয় মাছের রান্নাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখতে হলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।